সবাইকে শুভ সকাল। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমন্ত্রণ এশিয়ান টেলিভিশনের সকালের নিয়মিত আয়োজন সকালের এশিয়ান সংবাদ বিশ্লেষণে। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। দর্শক, প্রতিদিনের মতো আজও আমাদের বেশ কিছু সংবাদপত্র আছে, সেখান থেকে উল্লেখযোগ্য শিরোনাম আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে সম্ভব হলে একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হবেন সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার জন্য। আজকের যে উল্লেখযোগ্য খবরগুলো তার মধ্যে বিচ্ছিন্ন কিছু খবর এসছে, যেমন পাহাড়ের যেই আলোচনা হচ্ছিল সেই খবরটি এসছে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটি ক্লাস শুরু হয়েছে, পাশাপাশি মোদি বাইডেন বৈঠক হয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে আসলে পত্রপত্রিকার শিরোনাম আজকে ঢালাওভাবে করা হয়েছে। তবে আমার হাতে যেই পত্রিকাগুলো আছে শুরুতেই সেই পত্রিকার উল্লেখযোগ্য শিরোনামগুলো আপনাদের জানিয়ে দিতে চাই। আমার হাতে আছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তরের উল্লেখযোগ্য যে শিরোনাম দেখা যাচ্ছে, যেটি বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছিলাম, যে অবশেষে কিন্তু শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরেছে, তারা ক্লাস করছেন। একটি দেখা যাচ্ছে যে একটি ক্যাম্পাসের ছবি দেখা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা তারা প্রাণবন্ত হয়ে একটি উৎসবমুখর পরিবেশে অনেকদিন পরে ক্লাস শুরু হয়েছে সেটি দেখা যাচ্ছে। মামলা এখনও বিএনপির মাথা ব্যথা, সংখ্যা 1,45,000, রাজনৈতিক মামলা প্রত্যাহারে 2 কমিটি, যেটি এছাড়াও বলছিলাম মোদি বাইডেন বৈঠক হয়েছে, বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ। এবার নিউ ইয়র্কে দেখা যাবে অন্য ছবি, কাল পৌঁছাবেন ইউনুস বলা হচ্ছে। শেখ হাসিনার সামনে 3 পথ, বামপন্থীদের উত্থানে নতুন স্বপ্ন লঙ্কানদের, নতুন প্রেসিডেন্ট অনুরা কুমারা। নিচের দিকে আরও বেশ কিছু শিরোনাম দেশ রূপান্তরে। ডিজিটাল আইনে মামলায় তারেক রহমানকে অব্যাহতি, 3 শিক্ষক কিন্তু নেন না ক্লাস। ডাবির পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর নিজামুল হক ভুইয়ার ছবি দেখা যাচ্ছে। 107 মিনিটে শেষ বাংলাদেশ। ক্রিকেটের খবর, আপনারা জানেন যে চেন্নাই টেস্টের যে খবরটি সেটি কথা বলা হচ্ছে। এরপর আমার হাতে আছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরের উল্লেখযোগ্য যেই শিরোনামগুলো দেখা যাচ্ছে, এখানেও একই ধরনের একটি ছবি দেখা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোববার ক্লাস নিচ্ছেন এক শিক্ষক। 3 মাসেরও বেশি সময় ধরে আপনারা জানেন যে ক্লাস বন্ধ ছিল এবং ক্লাস পরীক্ষায় ফিরতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত, সেই ছবিটি দেখা যাচ্ছে। মাদকের পৃষ্ঠপোষক থেকে প্রতিমন্ত্রী জাকিরের আলাদিনের চেরাগ মন্ত্রিত্ব। 112 দিন পরে ক্লাসে ডাবি শিক্ষার্থীরা, ক্যাম্পাস জুড়ে প্রাণচাঞ্চল্য, নব উৎসব। 3 পার্বত্য জেলা অবরোধ অব্যাহত, ধর্মঘট ও 144 ধারা প্রত্যাহার। সোনালী ব্যাংকে ঋণ বিতরণে ব্যাপক অনিয়ম, 873 কোটি টাকা নিয়েছে মডার্ন স্টিল সহ 9 কোম্পানি। বেআইনিভাবে বলা হচ্ছে যে টাকা হাতিয়ে নিলে আইনিভাবে উদ্ধার করা হবে, অর্থ উপদেষ্টা এটি বলেছেন। লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা, বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের 2 কর্মীকে কুপিয়ে হত্যা, রাজনৈতিক হয়রানির মামলা প্রত্যাহারে কমিটি। নিচের দিকে যুগান্তরের আরও শিরোনাম দেখতে পাচ্ছি। জাবিতে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা, হত্যাকারীদের বাঁচানোর চেষ্টা প্রশাসনের। এছাড়া বা পাশে প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল, সম্পর্ক আরও দৃঢ় করতে চায় ভারত। এরপর আমার হাতে আছে দর্শক দৈনিক সময়ের আলো। দৈনিক সময়ের আলোর উল্লেখযোগ্য যে শিরোনামগুলো দেখতে পাচ্ছি, এখানেও একই ধরনের ছবি, ক্যাম্পাসের ছবি দেখা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে সেই ছবিটি 3.5 মাস পর। এছাড়াও বেশ কিছু যে শিরোনাম, সেটি হলো এনসিটিবিতে 143 কোটি টাকা লোপাট, 3.5 মাস পর ডাবির ক্লাস শুরু, স্বস্তি ফিরল শিক্ষার্থীদের। কারাগারে কেমন আছেন ভিআইপিরা, ঢাকা কেন্দ্র কারাগারে সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ 36 জন ভিআইপি আছেন। একাকী জীবনে নামাজ পড়তে শুরু করেছেন অনেকে। শ্রমিকদের বিক্ষোভ, গাজীপুরে 5 ঘন্টা সড়ক অবরোধ, ছড়াচ্ছে গুজব, থমকে গেছে অর্থনীতি। রাঙামাটিতে 144 ধারা প্রত্যাহার করা হয়েছে বলছিলাম আপনাদের। এছাড়াও যে ধ্বংসযজ্ঞ সেটি পরিদর্শন করেছে ডিসিএসপিরা, ক্ষয়ক্ষতি নিরূপণে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। রাজনৈতিক মামলা প্রত্যাহারে 2 কমিটি, মানবিক কাজে মন জামায়াতের, জোট নাকি একক সুবিধাজনক পরিস্থিতি দেখে সিদ্ধান্ত। এছাড়া বলা হচ্ছে নির্বাচনে ইতিহাস গড়ার লক্ষ্যে এগোচ্ছে জামায়াত এবং সারা দেশে সংগঠনকে শক্তিশালী করা হচ্ছে। বিআরটিসির বাস ট্রাকের ভাড়ার অর্থ হরিলুট, চালক কন্ডাক্টর ও ম্যানেজারের পকেটে 7.25 কোটি টাকা। বড় পরাজয় টাইগারদের। এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের উল্লেখযোগ্য যে শিরোনামগুলো, একটু ছবি দিয়ে শুরু করতে চাই। এখানে যে ছবিটি দেখা যাচ্ছে, আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাদের একটি সৌজন্য সাক্ষাৎ হয়েছে।
গতকালের ছবি এটি। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার হচ্ছে, মন্ত্রণালয় ও জেলা পর্যায়ে 2 কমিটি। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ, সেই ছবিটি দেখা যাচ্ছে। ডেঙ্গুতে আরও 6 জনের মৃত্যু। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট দিশা নায়েকে মাদারীপুরে সংঘর্ষে বোমা বিস্ফোরণে ব্যবসায়ী নিহত। চেন্নাই টেস্টের কথা একদিন বাকি থাকতে হেরে গেল বাংলাদেশ। নিচের দিকে যে শিরোনামটি সব পত্রপত্রিকায় এসছে একই ধরনের শিরোনাম। 83 দিন বন্ধ থাকার পর গতকাল রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে। 3 অতিরিক্ত আইজিপি সহ 6 পুলিশ কর্মকর্তাতে বাধ্যতামূলক অবসর। এরপর আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠের উল্লেখযোগ্য যেই শিরোনাম, তার মধ্যে স্মার্ট মিটারে জালিয়াতি ও স্মার্ট, একটি ভিন্ন রকম শিরোনাম দেখতে পাচ্ছি। পল্লী বিদ্যুৎ নিয়ে একটি শিরোনাম করা হয়েছে। 3 দশকের রেকর্ড ভেঙে ইউনুস বাইডেন বৈঠক কাল। মোদি বাইডেন আলোচনায় আবারও বাংলাদেশ প্রসঙ্গ। এবং ডিবি হারুনকে নিয়ে একটি ভিন্নধর্মী শিরোনাম তারা করেছে, যেভাবে প্রিন্স হয়ে ওঠেন ডিবি হারুন। নিচের দিকে গভর্নরের সাহসী পদক্ষেপ, ঘুরে দাঁড়াচ্ছে ব্যাংক খাত, স্বস্তি ফিরছে ডলার ও রিজার্ভে, হজ যাত্রীরা যাবেন সমুদ্র পথেও। একান্ত সাক্ষাৎকারে ধর্ম উপদেষ্টা ডক্টর খালিদ হোসেন। মির্জা ফখরুল প্রণয় ভার্মা বৈঠক, 2 দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয়। পাহাড়ে দ্বিতীয় দিনেও শান্তিপূর্ণ অবরোধ, গণপরিবহন চলেনি, শিক্ষা প্রতিষ্ঠান কার্যত বন্ধ, সাজেকে আটকা পড়েছেন সহস্রাধিক পর্যটক। পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে 2 জন আলেম রাখুন জামায়াত। দর্শক, এই ছিল মোটামুটি আমার হাতে থাকা বেশ কিছু সংবাদপত্রের উল্লেখযোগ্য শিরোনাম আপনাদের জানিয়ে দিচ্ছিলাম। একটু আলোচনায় আসতে চাই। শুরুতেই যেই শিরোনামটির কথা আপনাদেরকে বলছিলাম এবং আমরা দেখছিলামও যে মোটামুটি সব পত্রপত্রিকায় এটি এসছে, যে শিরোনামটি সেটি হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্লাস সেটি 3 মাসের অচলাবস্থায় বলা যায়, এবং যেটিকে সংখ্যা দিয়ে প্রকাশ করলে বলা যায় 83 দিন মোটামুটি বন্ধ থাকার পর কিন্তু আবারও গতকাল রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হয়েছে। আপনারা জানেন যে বিভিন্ন ছুটির কারণে, যেমন ঈদের ছুটি ছিল, ঈদের ছুটির পরও দেখা গেছে যে ছাত্র আন্দোলনের কারণে দীর্ঘদিন ক্লাস বন্ধ ছিল। সব মিলিয়ে যেটিকে বলা হচ্ছে 83 দিন শ্রেণী কার্যক্রম বন্ধ ছিল, এবং রোববার ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এবং শিক্ষকদেরও কিন্তু একটি আন্দোলন ছিল, সেখানেও কিন্তু দেখা গেছে তারা ক্লাস বর্জন করেছিলেন। সব মিলিয়ে একটা অচল অবস্থা ছিল, এবং অচল অবস্থা কাটিয়ে 3 মাসের যেটি বলা হচ্ছে, অবশেষে কিন্তু শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছেন এবং তারা উচ্ছ্বসিত ক্লাসে ফিরে, এই খবরটি পত্রপত্রিকায় এসছে। পাশাপাশি আরও বিচ্ছিন্ন কিছু খবর এসছে, যেমন প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের একটি সৌজন্য সাক্ষাৎ হয়েছে এবং সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। তাদের মধ্যে দেশের বর্তমান পরিস্থিতি এবং এই পরিস্থিতি যে সংকট, এই সংকটগুলোকে কাটিয়ে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যায়, সেই সাক্ষাতে সেই ধরনের বিষয়ে উঠে এসছে। এছাড়াও পাশাপাশি দেশের বাইরে একটু খবর জানিয়ে দিতে চাই। দেশের বাইরে আপনার শ্রীলঙ্কার খবর জানেন। শ্রীলঙ্কায় কিন্তু গণবিক্ষোভের মুখে যে রাজাপাকসে সরকারের পতন হয়েছিল, পতনের পর যে প্রেসিডেন্টকে আসলে দায়িত্বে দেওয়া হয়েছিল তার মেয়াদও শেষ হয়েছে। পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে কিন্তু শ্রীলঙ্কায় যে নতুন প্রেসিডেন্ট, সেটি বলা হচ্ছে বামপন্থী একজন ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি অ্যালায়েন্সের প্রার্থী অনুরা কুমারা দিশা নায়েকে, যার পুরো নাম, তিনি কিন্তু নির্বাচিত হয়েছেন। দর্শক, পাশাপাশি আরও বেশ কিছু খবর আমার হাতে আছে, যেমন ডেঙ্গুর খবর আছে। ডেঙ্গু কিন্তু আবারও ছড়িয়ে যাচ্ছে। দৈনিক জনকণ্ঠের যে উল্লেখযোগ্য শিরোনাম তারা করেছে, ছবি দিয়ে শুরু করলে বলতে হয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়েছে, সেই ছবিটি দেখা যাচ্ছে। জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টা আজ নিউ ইয়র্ক যাচ্ছেন, 27 সেপ্টেম্বর ভাষণ। স্কুল কলেজের জায়গায় শপিং মল, মার্কেট নেই, খেলার মাঠ, সংকুচিত হচ্ছে ক্যাম্পাস। সম্পদের হিসাব দিতে হবে সরকারি চাকরিজীবীদের, প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। এবং নিচের দিকে রাজনৈতিক মামলা প্রত্যাহারের 2টি কমিটি গঠন, আবেদন 31 ডিসেম্বরের মধ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 মাস পরে ক্লাসে ফিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ফখরুলের সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় ভারত। অবরোধ ধর্মঘটে জনদুর্ভোগ, খাগড়াছড়ি রাঙামাটিতে। চেন্নাই বড় হার বাংলাদেশের, এবছর 30 নভেম্বর, আগামী বছর থেকে 31 ডিসেম্বরের মধ্যে হিসাব ভুল দিলে বিভাগীয়
ব্যবস্থা নেওয়া হবে, সম্পদের হিসাব দিতে হবে চাকরিজীবীদের, সেই খবরটি এসছে। এবার আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের উল্লেখযোগ্য যেই শিরোনাম দেখতে পাচ্ছি, বাইডেনের সঙ্গে বৈঠকে 4 ইস্যু। আপনারা জানেন যে জাতিসংঘ সদর দপ্তরে 24 সেপ্টেম্বর বসবেন তারা দুজন, তাদের দুজনের মধ্যে কথা হবে। এছাড়াও কিন্তু মোদি বাইডেন আলাপে বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে, এই খবরটি এসছে। এছাড়া নিরাপত্তা কার্যক্রম অবহিত করলেন সেনাপ্রধান, প্রধান উপদেষ্টার সঙ্গে গতকাল সাক্ষাৎ করেন সেনাপ্রধান। অর্থনীতি ধ্বংস করছে সোনা চোরাচালান, স্বস্তি ফিরছে পাহাড়ে কঠোর প্রহরা, বিএনপির সঙ্গে 1 ঘন্টা বৈঠক, এই খবরটি আমরা জানিয়েছিলাম। শূন্য থেকে টাকার কুমির, হেনরির 1000 কোটি টাকা একটি বিনোদনের শিরোনাম। আইনি প্রক্রিয়ার পর দেশে ফিরবেন তারেক রহমান, 30 নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে কর্মচারীদের। এছাড়াও কিন্তু এম শাখাত হোসেন, বাদিকে দেখতে পাচ্ছি বিগত 15 বছরে পুকুর নয় সমুদ্র চুরি হয়েছে দেশে। আরও আছে 3 দিনে শেষ চেন্নাই টেস্ট। জামায়াতে ইসলামের যে খবর, পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে 2 জন আলেম রাখুন। এরপর আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোর উল্লেখযোগ্য যে শিরোনাম, ছাত্রলীগ হলেই পেতেন স্বাস্থ্যের বড় পদ, স্বাস্থ্যে দলীয় প্রাধান্য। রাঙামাটি থেকে উঠল 144 ধারা, অবরোধে 2 জেলায় অচলাবস্থা, গুরুতর আহত 3 শতাধিক, এখনও চিকিৎসাধীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভীতি মুক্ত ক্যাম্পাসে ক্লাসে ফিরতে পেরে স্বস্তি শিক্ষার্থীদের। এরপর আমার হাতে সর্বশেষ যে পত্রিকাটি আছে সেটি হলো দ্য ডেইলি স্টার। দ্য ডেইলি স্টারের যে লিড নিউজ তারা করেছে, গভর্নমেন্ট এমপ্লয়েজ ফ্যামিলিস মাস্ট ফাইল ওয়েলথ ইনফো, গ্যাস ক্রাইসিস শাটার্স ফর এরিয়া ফ্যাক্টরিজ, গভর্নমেন্ট কমিটিজ টু সাজেস্ট দেয়ার উইথড্রলস। দর্শক, মোটামুটি এই ছিল। এছাড়াও আছে ডিও কামস ব্যাক টু লাইফ। দর্শক, এই ছিল মোটামুটি আমার হাতে থাকা যে পত্রপত্রিকাগুলো, সবগুলো পত্রপত্রিকা থেকে উল্লেখযোগ্য শিরোনাম জানিয়ে দিলাম। বিরতির আগে যে বিষয় নিয়ে কথা বলছিলাম, আমরা বলছিলাম বিরতির পর এটি নিয়ে কথা বলবো। যেটিতে ছিলাম সেটি হলো ডেঙ্গুর একটি খবর এসছে। জানেন যে ডেঙ্গুর প্রকোপ আবারও বেড়ে গিয়েছে। হাসপাতালগুলোতে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে এবং বিশেষজ্ঞরা যেটি বলছেন, বর্ষার এই সময়টাতে ডেঙ্গুর প্রকোপ কিন্তু বেড়ে যায় এবং সচেতনতা বৃদ্ধির কথা বারবারই বলা হচ্ছে এবং সচেতন থেকে সবাইকে যার যার জায়গা থেকে এগিয়ে আসার জন্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করার জন্য কিন্তু বারবার বলা হচ্ছে। এবং শনিবার সকাল পর্যন্ত আপনাদের একটু তথ্য দেই, 8টা থেকে গতকাল রোববার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কিন্তু 6 জন। একই সঙ্গে এই সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও 926 জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে এবং তথ্যে আরও যেই হিসাবগুলো দেওয়া হয়েছে, বরিশাল বিভাগে 65 জন, যেটি বলা হয়েছে সিটি কর্পোরেশনের বাইরে, চট্টগ্রাম বিভাগে 151 জন, সিটি কর্পোরেশনের বাইরে, ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে 196 জন, ঢাকা উত্তর সিটিতে 172 জন, ঢাকা দক্ষিণ সিটিতে 144 জন, খুলনা বিভাগে 101 জন সিটি কর্পোরেশনের বাইরে রয়েছে। এছাড়া রাজশাহী বিভাগে 46 জনের কথা কিন্তু বলা হচ্ছে। এবং সেই সাথে আরেকটি যেই খবর এসছে সেটি আপনাদের জানিয়ে দিতে চাই। একটু খেলার খবরে যেতে চাই। আপনারা জানেন যে চেন্নাই টেস্টে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর চেন্নাইয়ে কিন্তু টেস্টে বাংলাদেশ খেলতে এসছে এবং সেখানে কিন্তু ভারতের কাছে ধরাশয়ী হয়েছে এবং আপনারা জানেন যে একদিন বাকি থাকতেই হেরে গিয়েছে বাংলাদেশ। বেশি একটা সুবিধা করতে পারেনি, খুব ভালো অবস্থানে থেকেই কিন্তু ভারত তাদের কাঙ্ক্ষিত জয়টি নিয়ে এসছে। এবং পাশাপাশি আরেকটি খবর আমরা দেখছিলাম, 3 অতিরিক্ত আইজিপি সহ 6 পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এটি বাংলাদেশ পুলিশের রেলওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি দেবদাস ভট্টাচার্য সহ 6 কর্মকর্তাকে এই বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এবং আরেকটি শিরোনাম আমরা দেখছিলাম দৈনিক সময়ের আলোর, একটি ভিন্নধর্মী শিরোনাম। আপনারা জানেন যে দলীয় সরকার পতনের পরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ধরনের মামলাগুলো হয়েছিল এবং যে ছাত্র আন্দোলন নিহত হয়েছে, যারা শহীদ হয়েছে তাদের নিয়ে তাদের শহীদ হয়েছে এবং তাদেরকে এবং যারা এই ধরনের হত্যাযজ্ঞে লিপ্ত ছিল তাদেরকে কিন্তু আসামি করা হয়েছে এবং পরবর্তীতে সরকারের উচ্চ পর্যায়ের তৎকালীন সরকারের উচ্চ পর্যায়ের যেই মন্ত্রিপরিষদ এবং মন্ত্রিপরিষদের যারা ছিলেন তাদেরকে অনেককে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং ঢাকার কেন্দ্র কারাগারে যে হিসেবটি এসেছে, সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ
36 জন ভিআইপি যাদেরকে বলা হচ্ছে তাদেরকে আটক করা হয়েছিল এবং তাদেরকে যেটি দেখা যাচ্ছে তারা একাকী জীবনে অনেকেই নামাজ পড়তে শুরু করেছেন, তাদেরকে নিয়েই একটি খবর এসছে এবং এমনকি গ্রেপ্তার শীর্ষ কর্মকর্তারা ভালো নেই এই ধরনের কথাও কিন্তু বলা হচ্ছে। এরপরে আমরা আরেকটি শিরোনাম দেখছিলাম, বিআরটিসির বাস ট্রাকের ভাড়ার অর্থ হরিলুট। এই খবরটি এসছে, চালক, কন্ডাক্টর ও ম্যানেজারের পকেটে 7.25 কোটি টাকা এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির বিভিন্ন রুটের বাস ভাড়ায় 6,75,00,000 টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে তারা আত্মসাৎ করেছেন এবং এর সাথে যারা যুক্ত ছিলেন যেমন চালক, কন্ডাক্টর এবং ম্যানেজারের মধ্যে বিআরটিসি চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ঢাকার মতিঝিল, কল্যাণপুর, মিরপুর, জোয়ার, সাহারা, গাজীপুর, বরিশাল, খুলনা, রংপুর বাস ডিপোর যে পরিবহন সার্ভিস বাবদ 4,88,00,000 টাকা এবং চট্টগ্রাম ট্রাক ডিপোর ট্রিপ বাবদ আদায় করা 1,87,00,000 ব্যাংকে জমা না করে তারা আত্মসাৎ করেছেন। এই খবরটি এসছে। আরেকটু খবরে চলে যেতে চাই, জাতিসংঘের খবরে চলে যেতে চাই। আপনারা জানেন যে সেপ্টেম্বরে কিন্তু জাতিসংঘের যেই সাধারণ অধিবেশন শুরু হয় এবং সেখানে কিন্তু বিভিন্ন দেশের রাজনৈতিক নেতা এবং সরকাররা কিন্তু যোগদান করেন। সেখানে কিন্তু প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে যাচ্ছেন, সেই খবরটি এসছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং 27 সেপ্টেম্বর তিনি ভাষণ দিবেন এবং সেই সাথে তিনি কিন্তু জো বাইডেনের সঙ্গে কিন্তু সাক্ষাৎ করবেন, এই খবরটিও কিন্তু এসছে এবং এটিকে বলা হচ্ছে ৭৯তম অধিবেশন এবং সেখানে তিনি ভাষণ দেবেন এবং এবারের ভাষণে প্রধান উপদেষ্টা জুলাই এবং আগস্ট মাসের আপনারা জানেন যে ছাত্র জনতার আন্দোলনের গৌরবগাথা তুলে ধরবেন। ভাষণের দিন রাতেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবেন ডক্টর ইউনূস এবং এই সফরে প্রধান উপদেষ্টা ছাড়াও তার সঙ্গে 57 জনের একটি বহর যাবে, যার মধ্যে রয়েছে নিরাপত্তা বাহিনী, গণমাধ্যম কর্মী এবং অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যেটি বলছিলাম যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকেই কিন্তু আগামীকাল মঙ্গলবার এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া পাকিস্তান সহ আরও কিছু সরকার প্রধানের সঙ্গেও বৈঠক করবেন তিনি। দর্শক, পাশাপাশি আরেকটা বিষয়ে যে শিরোনামে উঠে এসছে সেটি নিয়ে কথা বলতে চাই। সেটি হলো অর্থনীতি বিএনপির সঙ্গে 1 ঘন্টা বৈঠক ভারতীয় হাইকমিশনারের। বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। গতকাল বিকেল 4টায় কিন্তু রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে কিন্তু বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ভারতীয় এই হাইকমিশনার প্রণয় ভার্মার কিন্তু কথা হয়েছেন এবং সামগ্রিক বিষয় নিয়ে, দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে এবং রাজনৈতিক বিষয় নিয়ে কিন্তু তাদের সঙ্গে কথা হয়েছে এবং কিভাবে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করা যায়, দেশের ভালো করা যায়, সেই বিষয়টিও উঠে এসেছিল তাদের কথাবার্তায়। এছাড়া আরেকটি যে খবর, আপনারা বেশ কিছুদিন ধরেই উত্তাল খবর পাচ্ছিলেন, আর পাহাড় ভালো নেই, কেননা পাহাড়ে এবং যারা আছেন রাঙামাটিতে সেখানে কিন্তু 44 ধারা জারি হয়েছিল, ভাঙচুর হয়েছিল এবং দুই পক্ষের মধ্যে, পাহাড়ে যারা আছেন এবং সাধারণ জনগণ যারা আছেন তাদের মধ্যে কিন্তু যেই অশান্ত যে পরিবেশটি সৃষ্টি হয়েছিল, 144 ধারা জারি করেছিল প্রশাসন এবং সেই 144 ধারা তুলে নেওয়া হয়েছে। অবশ্য অবরোধ ও পরিবহন ধর্মঘটের কারণে গতকাল 2 জেলায় ছিল অচলাবস্থায় বলা চলে এবং খাগড়াছড়ির রাঙামাটিতে 2 জন নিহত, পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। 2 জন আর কি নিহত হয়েছিল তাদের পরিবারের পক্ষ থেকে। এবং প্রসঙ্গত খাগড়াছড়িতে গণপিটুনিতে যে মারা গিয়েছিল এবং তারপর থেকে কিন্তু পাহাড়ে অচলাবস্থা শুরু হয় এবং সেই অচলাবস্থার পরিদর্শনের জন্য কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম বর্তমান সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা কিন্তু সেখানে গিয়েছেন এবং তারা সরজমিনে দেখতে চেয়েছিলেন যে কি হয়েছিল সেই বিষয়টি। এবং আরেকটি খবর একটু দিয়ে শেষ করতে চাই, সেটি হলো ছাত্রলীগ হলেই পেতেন স্বাস্থ্যের বড় পদ, যেটিকে বলা হচ্ছে বিষয়ভিত্তিক পরিচালক। যারা সাবেক ছাত্রলীগ 7 জন, নিরপেক্ষ বা অন্য দলের সমর্থক 7 জন এবং কর্মসূচি ব্যবস্থাপক সেখানে নিয়োগ হতো 22 জন, নিরপেক্ষ বা অন্য দলের সমর্থক থাকতো 10 জন এবং উপকর্মসূচি ব্যবস্থাপক 62 জন, সেখানে থাকতো 23 জন। দর্শক, এই ছিল মোটামুটি আজকের যে উল্লেখযোগ্য শিরোনাম, আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। সময় একেবারে শেষ, আজকে শেষ করতে হচ্ছে। দর্শক, আমি আনোয়ার রাজ আজ বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং
নিরাপদে থাকুন।